রাজধানীর মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মেয়েকে নাটোরে গ্রামের বাড়িতে দাফন। দৃষ্টান্তমূলক বিচার দাবি স্বজন এলাকাবাসীর। মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি। মা মেয়েকে একসাথে খুন করা এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। সিলেটে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় আসামি রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযানের সময় আহত সিআইডি কর্মকর্তা হাসপাতালে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধ শতাধিক। আগামীকাল দুপুর পর্যন্ত এলাকায় 144 ধারা জারি। রোকেয়া দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা কর্মসূচি। পায়রা বন্ধের স্মৃতিকেন্দ্রটি অবশেষে একীভূত হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। গবেষণার নয়া দ্বার উন্মোচনের প্রত্যাশা। সাভারের গোলাপ গ্রামে অপরিকল্পিত নগরায়নের থাবা। উজাড় হচ্ছে একের পর এক বাগান। উৎপাদন কমতে থাকায় বাড়ছে ফুলের দাম। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যার শিকার মা ও মেয়ের মরদেহ গ্রামের বাড়ি নাটোরে দাফন করা হয়েছে। জোহরের নামাজের পর জানাজা শেষে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসাকে দাফন করা হয়। এর আগে ভোরে শহরের বড়গাছা এলাকায় মরদেহ পৌঁছায়। এ সময় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। বাড়িতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি যে আমাদের এলাকার মানুষ এরকম এক প্রকার নির্মম হত্যাকাণ্ড হয়েছে। বাসার মা মেয়েকে একসাথে খুন করা এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে আসামি করে গতরাতেই মামলা করেন গৃহকর্তা। রাতে বেশ কয়েকটি অভিযান করলেও আয়েশার হদিস মেলেনি। তবে দ্রুতই হত্যার রহস্য উন্মোচন হবে বলে আশাবাদী পুলিশ। মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই বাসা থেকে সোমবার লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী আজিজুল ইসলাম একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক। এই হত্যায় অন্যতম সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা, যিনি ঘটনার দিন সকাল 7:42 বোরকা পরে বাসায় ঢোকেন আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। পুলিশ বলছে কথিত আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখতেন। মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড়। এগুলো যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরিড হয়ে যায়। আমাদের বাসা তো কাজের মেয়ে কাজ করে। আমি কালকে দৌড়ে গেছি, পুয়াটা কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে। কাজের মেয়ে তো আরও সবার বাসায় কাজ করতেছে। ফোন নাম্বার অনেক সময় দিতে চায় না, যদিও দেয় ভুল বা হাজব্যান্ডের যার ভিতরে অকারেন্স করার থাকে তাকে আসলে সম্ভব হয় না ফেরানো। গেল রাতেই বিভিন্ন স্থানে অভিযান করলেও গ্রেফতার করা যায়নি সন্দেহভাজনকে। হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটা পেয়েছি, আপনাদের সেই ছবিটাও আপনারা দেখানো হয়েছে, এবং ওইখানে আসামির ফেলে যাওয়া যে বিভিন্ন উপকরণ যেটা আমরা বিশ্লেষণ করে বা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে তাকে ধরাটা সহজ হবে, সেটা কিন্তু পিবিআই এবং সিআইডি এসে তারা স্যাম্পল কালেকশন করে নিয়ে গেছেন। ফলে আমাদের ব্যাকগ্রাউন্ডের মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু আসামি ধরাটা বাকি। গৃহকর্মী আয়েশা আগে কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে অভিযানের সময় সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে নগরীর মজুমদারি এলাকায় সিআইডি ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে ব্যবহৃত ছুরিটি। এর আগে সোমবার রাতে নগরীর সাগরদিঘির পাড় এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্রেপ্তারের বিষয়টি টের পেয়ে সিআইডি কর্মকর্তা খোরশেদ আলমের বুকে ছুরি চালায় রাজু। পরে সেখান থেকে
থেকে পালিয়ে যায় সে। সিআইডি উপপরিদর্শক আহত খোরশেদ আলমকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে সাইবার ক্রাইমের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে পেশেন্ট আমাদের অফিসার উনি সুস্থ আছেন, ভালো আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। রাষ্ট্রের যে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হবিগঞ্জের আজমিরিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। সকালে উপজেলার কাকলাইসে বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় এলাকার আধিপত্য নিয়ে আনন্দপুর গ্রামের আল কুরআন সওদাগর ও কুমেদপুর গ্রামের হান্নান মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সম্প্রতি পঞ্চায়েত কমিটি গঠন ও বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে। দুই পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয়। এর জেরে গতরাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় নিহত হন কুমেদপুর গ্রামের রাসেল মিয়া, আহত হন অর্ধ শতাধিক মানুষ। কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামীকাল দুপুর পর্যন্ত এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ পর্যায়ে চলে যাব হবিগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, সংঘর্ষে যারা আহত হয়েছেন কি অবস্থা তাদের? এই ঘটনায় কাউকে কি আটক করা হয়েছে? পুলিশ কি বলছে? শাওন, আসলে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, তবে আটকের প্রকৃত সংখ্যাটি এখন আসলে পুলিশ আমাদেরকে নিশ্চিত করেনি। আর যে বিষয়টি আসলে বলছিলেন যে কাকালছেওয়ের ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আসলে আল কুরআন সওদাগর এবং হান্নান মিয়া তাদের মধ্যে যে বিরোধ, দুই গোষ্ঠীর বিরোধ, সেটার দীর্ঘদিন ধরে চলে আসছিল। ইদানিং পঞ্চায়েত কমিটি নির্বাচন কেন্দ্র করে মূলত বিরোধটি আরও অনেকটাই বৃদ্ধি পায় এবং এলাকায় আধিপত্য বিস্তার, বাজারে প্রভাব বিস্তার, এগুলোকে কেন্দ্র করে আসলে মূলত দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এর জেরে গতকাল রাত কাকালছেও বাজারে বেশ হামলা হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 20 জন আহত হন গতকালকে রাতেই। তারপর থেকে আসলে পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল, কিন্তু তারপরও আজ সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এবং 2 থেকে আড়াই ঘন্টার মতো সেই সংঘর্ষ হয় এবং সংঘর্ষে রাসেল মিয়া নামে একজনের মারা যান। তো পরিস্থিতি আসলে যেহেতু একজন নিহত হয়েছেন, যে কারণে পরিস্থিতি আরও সহিংসতার দিকে মোড় নিতে পারে, এই আশঙ্কাতেই আজকে আজমিরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার SM রেজাউল করিম তিনি দুপুর 1টা থেকে আগামীকাল দুপুর 1টা পর্যন্ত কাকালছেও বাজারে 144 ধারা জারি করেছেন। তো পুলিশ প্রত্যাশা করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং কোনো ধরনের যেন সহিংসতা না হয় সেদিকে তারা যথেষ্ট সজাগ রয়েছে। প্রদীপ, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ধানের শীষের প্রচারণায় বর্ণাঢ্য র্যালি করেছেন। র্যালির আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে মুজিবুর রহমান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের নেতাকর্মীদের চলার নির্দেশ দেন। আর র্যালিতে অংশ নিয়ে বলেন, দীর্ঘ 30 বছর পর হলেও এই আসন তারেক রহমানকে উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মুজিবুর রহমান। কালিয়াকৈর ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত গাজীপুর 1 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দলের নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান। টিকিট পাওয়ার পর প্রথম আনুষ্ঠানিক প্রচারে ধানের শীষের এই প্রার্থী। প্রার্থীর শোভাযাত্রায় অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এই আসন থেকে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান। তারেক রহমান আমাদেরকে, মুজিবুর রহমান ভাইকে এই আসন দেওয়াতে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট আমরা এই আসন থেকে তারা দিব। মুজিবুর রহমানের পক্ষে সারা গাজীপুর 1 আসনে উৎসব মুখর ধানের শীষের প্রচারণা চলছে। অনেক ভালো, পরিবেশও ভালো। তারপরে আমরা চাই যে সে জিতে যাক। উপযুক্ত একজন যোগ্য প্রতিনিধিকে উনি নির্বাচিত করে আমাদের এই কালিয়াকৈর উপহারে দিয়েছেন। কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান। র্যালিটি কালিয়াকৈর বাজার হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে উপজেলায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে কর্মীদের দলের হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান ধানের শীষের প্রার্থী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ৩৫ বছর যাবৎ যে এই আসনটি বিএনপি তথা ধানের শীষ পাচ্ছে না, সেটা পুনরুদ্ধার করার সকলকে নিয়ে, জনগণকে সাথে নিয়ে সেই দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক সাহেবকে ভালোবেসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারীরা, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবসায়ী পেশাজীবী মানুষরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। র্যালির আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শরিক হয়। শামীম রেজা, যমুনা নিউজ, গাজীপুর। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন কয়েকজন। চাঁদপুর সদরের মহামায়া পশ্চিম বাজার এলাকায় ভোরে বাসের চাপায় নিহত হয়েছে এক শিশু। প্রতিবাদে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। স্বজনরা জানায় 8 বছর বয়সী মাহফুজ হোসেন ভোরে মায়ের সাথে মক্তবে যাচ্ছিল। এক পর্যায়ে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় মাহফুজকে চাপা দেয় সৌদিয়া পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। সকালে ওমপাড়া বটতলা এলাকায় এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী আশুদা বেগম মারা যান, তার বাড়ি ওমপাড়া এলাকায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের। এছাড়াও পঞ্চগড়ে ট্রাকের চাপায় একজন, গাজীপুরে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত আরও 3 জন। উন্নত জীবন আর আর্থিক সচ্ছলতার জন্য অবৈধ পথে ইতালি যেতে গিয়ে সর্বস্ব হারাচ্ছে যুবকেরা। ভয়াল অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জের যুবক আসিফ মিনাকে। ভূমধ্যসাগরে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেও দেশে ফিরেছেন পঙ্গু হয়ে। দেশে ফিরে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। কেউ যেন অবৈধ পথে ইতালিতে যাবার চেষ্টা না করে, এমন আকুতি আসিফের। কিন্তু গোপালগঞ্জ ও মাদারীপুরের ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে অবৈধভাবে ইউরোপে যাওয়ার রোগ। গেছি ওই পথে জানি আল্লাহরে কেউ জানি না নেয়। এমন হাহাকার লিবিয়া ফেরত আসিফ মিনার। চেয়েছিলেন সচ্ছল এক জীবন, সে জীবন পাননি, বরং ফিরে এসেছেন জখমি হাত পা আর ভয়াল অভিজ্ঞতা নিয়ে। গোপালগঞ্জের মুকসুদপুর ও পাশের জেলা মাদারীপুরের রাজৈর থেকে অনেক যুবক বিদেশ যাত্রার চিন্তায় বিভোর। প্রতি গ্রাম থেকে গড়ে 10 থেকে 12 জন দালালের হাত ধরে পাড়ি জমাতে চায় ইতালি। কিন্তু গেম ঘর আর সমুদ্র থেকে জীবন নিয়ে ফিরতে পারেন খুব কম লোকই। 30,000 টাকার মতন স্যালারি পাইতো। আমরা বহুত রিকোয়েস্ট করছি থামানোর জন্য, সে লাস্টে এই কথাটা বলছে যে আমার ভালো কেউ চায় না। প্রত্যেক ঘরে ঘরে 2 জন 3 জন 5 জন আছেই, 5 ভাই 4 ভাই ইটালি, আর একজন যাওয়ার জন্য মানে লাইনে আছে। অবৈধ পথে ইউরোপে ঢুকতে সহায় সম্বল সবই বিক্রি করেছেন অনেকে, কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অনেকেই পাড়ি জমেছেন না ফেরার দেশে। ভয়ঙ্কর সেসব অভিজ্ঞতার কথা ফেরে মুখে মুখে। এই জায়গায় তো সরকার নাই, কিন্তু ওই জায়গার কি কম আইএম নাকি তাদের মাধ্যমে বলো বাংলাদেশে পাঠাইছে, ঠিক আছে। কিন্তু এরা মনে করেন ওই যেখানে গেম দেশে, তা গেমের পরে মনে করেন ওই যে ওদের যে শিপ মাফিয়া শিপ, ওই শিপ বলে একেবারে মাঝামাঝি সোজা উঠেইতেছে। তাই গেম দেবো টাকা দেও 200 টাকা 2 লাখ 3 লাখ হয়ে গেছে, এবার নেতে নেতে 17 লাখ টাকা বন্ধ নেওয়া হয়ে গেছে। অভিভাবকরাই এদের জন্য দায়ী, কারণ ওই সন্তানদের প্রতি টেক কেয়ার ঠিক মতন নেয় না। বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাওয়ার পরে টাকা পয়সার যোগান ওইভাবে পায় না। ওরা যদি না গিয়ে এই যে স্বল্প পুঁজি নিয়ে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করে, হিউজ ইনকাম হবে। বাড়িঘর জমি জমা সহ সর্বস্ব বিক্রি করেছেন মিনার পরিবার। নিয়েছেন সুদ, ঘরে নেই খুদকুটো। আল্লাহ একসঙ্গে ওরা ওই যে জাহিদ মেম্বার ছেলে, ধরেন ওই যে আকব আলীর ছেলে, এরা তো এক জোগাইলে লোক, এরা কি রাখো হানা চাল্লা ব্যবসায়ী যায়। জমি বেচছি 9 কাঠা, আর সুদিটা আছে 3 লাখ। জীবন মৃত্যু হাতে নিয়ে ওই পথে যেন কেউ যাবার চেষ্টা না করে, তার পরামর্শ আসিফের। আমার গ্রামেরই তো 12-13 জন, যেরকম মনে করেন কি যে মানে আমরা যে ভোটটা আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ভোটে আমরা 7 জন ছিলাম। যে অনেকেরই খোঁজ নাই ভাই, আমি তো আর ওইভাবে মনে করি বলতে পারবো না যে কে বাইচে আছে কে মারা গেছে।
শেরিফ ফারুকি, যমুনা নিউজ। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম এবং ৯৩তম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ভিসি ডক্টর এম শওকত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজমের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ আবু সাইদ চত্বর ক্যাডেট কলেজ মোড় হয়ে আবারও স্বাধীনতা সড়কে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে রোকেয়া দিবস। সকালে কর্মসূচির শুরুতেই শহরের বশিরউদ্দিন মেমোরিয়াল কোঅপারেটিভ মহিলা কলেজ চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নতুন প্রজন্মের মাঝে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ও সমাজ সংস্কারে রাখা তার অবদান তুলে ধরা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জে পালিত হয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন দিবস। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই দিনটি পালন করে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও হিলি, পাবনা সহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। অবশেষে দীর্ঘ 2 যুগের অচল অবস্থা কেটে রংপুরের পায়রাবন্দের রোকেয়া স্মৃতিকেন্দ্রটি সমঝোতা স্মারকের মাধ্যমে অবকাঠামো এবং একাডেমিকভাবে একীভূত হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। এর মধ্য দিয়ে রোকেয়া চর্চা ও গবেষণার নয়া দ্বার উন্মোচন হওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। স্মৃতি কেন্দ্রটিতে একটি বিশ্বমানের রোকেয়া আর্কাইভ প্রতিষ্ঠারও ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি। রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যু বার্ষিকী উদযাপনের ফাঁকে ঐতিহাসিক সমঝোতা স্মারক সম্পন্ন হল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে। এর মাধ্যমে বাংলা একাডেমি পরিচালিত পায়রাবন্দের স্মৃতিকেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে অবকাঠামো, লোকবল এবং একাডেমিকভাবে একীভূত হল। এতে সই করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলা একাডেমির মহাপরিচালক। এর মধ্য দিয়ে উভয় পক্ষ রোকেয়া চর্চা, স্মৃতি রক্ষা ও গবেষণায় যে কোনো উদ্যোগ গ্রহণ সহ কার্যক্রম পরিচালনা করতে পারবে। বাংলা একাডেমির একটা শাখা এবং রোকেয়ার নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই দুটোর যৌথতায় রোকেয়া চর্চায় এবং অনুষঙ্গী নানান গবেষণায় আমরা আশা করছি বেশ ভালো ফল আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো। এটা শুধু এই কাগজ কলম সম্পর্ক স্মারকের মধ্যে সীমাবদ্ধ না, এটা যেন বাস্তবে প্রয়োগ করতে পারি আমরা, সেই দৃষ্টিটা আমরা এখন সবাই অবজার্ভ করব যেটা আসলেই হচ্ছে কিনা। এর আগে ক্যাম্পাসে দিনটিকে ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও রোকেয়া অনুরাগীরা। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও রোকেয়া পাঠ স্মারক গ্রন্থের উন্মোচন। তিনি কিন্তু কখনো কোনো বিভেদ রাখেননি, কোনো অসমতা রাখেননি, কিন্তু আমরা এখনো দেখছি যে নারী পুরুষের ক্ষেত্রে অনেক বিভেদ এখনো রয়েছে। নারীদের ক্ষমতায়ন হয়েছে, নারীরা আসলে ফ্রিলি মুভ করতে পারছে, যেটার শুরু রোকেয়ার দ্বারাই হয়েছে। তো এটা আসলে তারই কর্মের ফসল আমি মনে করি। দিবসটিকে ঘিরে পায়রাবন্দে রোকেয়ার জন্মভিটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, ডিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। এ সময় কলকাতা থেকে মরদেহ স্থানান্তরের বিষয়ে কথা বলেন ডিসি। স্মৃতি কেন্দ্রটিতে বিশ্বমানের আর্কাইভ গড়ে তোলার কথাও জানান বাংলা একাডেমি মহাপরিচালক। এটি একটি প্রক্রিয়াধীন বিষয়। আমরা আরও নথিপত্র দেখে বা ইতিমধ্যে কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সেটি দেখে আমরা ভবিষ্যতে আমরা একটি প্রক্রিয়াটিকে আরো এগিয়ে নিয়ে যাব। এইবার আমরা পাঠাগারের যে বিশেষ উদ্যোগ নিয়েছি, রোকেয়ার অত্যন্ত বিশেষায়িত আকার, এটা আশা করছে দেশ বিদেশের গবেষক এবং ব্যক্তিকে এখানে আসতে বাধ্য করবে। রোকেয়া দিবস ঘিরে পায়রাবন্দে স্মারক বক্তৃতা সহ 3 দিনের বেশ কিছু আয়োজন করেছে বাংলা একাডেমি, জেলা ও উপজেলা প্রশাসন। থাকছে গ্রামীণ মেলাও, বিশেষ করে নারী শিক্ষার্থীদের। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি বর্ষণের ঢালাও মামলায় ছাত্রদল নেতাদের নামও জড়ানো হয়েছে। এই নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রদল ও স্থানীয়রা। দুপুরে এলাকাবাসী ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জ আদালতে দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে রূপগঞ্জের বেশ কয়েকজন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তারা জানান, জুলাই আন্দোলনকে পুঁজি করে একটি বিশেষ মহলের মামলা বাণিজ্যের শিকার সাধারণ মানুষ সহ অনেকে। আন্দোলনকারীরা মামলা থেকে দ্রুত নির্দোষ ও জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজনৈতিক নেতাদের নাম প্রত্যাহারের দাবি জানান। রাজবাড়ীতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে স্বস্তি নেই রোগীদের। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা বলছেন, জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। ডাক্তার প্লাস ওষুধের সমস্যা। যদি গুরুতর কোনো অবস্থা হয়, এখানে কোনো চিকিৎসা নাই, এখানে আসলে শুধু ফরিদপুর, ঢাকা রেফার করা হয়। ডাক্তার যেখানে ঢাকা পরিমাণ থাকার ডাক্তার নাই, এক ডাক্তার 5 ডাক্তার রোগী দেখতে পারে না। সেবার মান উন্নয়নে 2019 সালে জেলা সদর হাসপাতালে 8 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হবে হাসপাতালটি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন 20 জন। অন্যান্য সব পদেও জনবল অর্ধেক। আমি এর আগে অনেক 2-4 বার আসছি, ডাক্তার নাই। কালকে আইছিলাম, ফেরত দিছি, ডাক্তার পাইনি। আজকে আসছে। এখানে হচ্ছে আপনার আলতা বাইরে থেকে করা লাগে, এখানে আলতার কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 করে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন করে চিকিৎসাটা খুবই কষ্ট হচ্ছে। অনেক চিকিৎসক আছেন পদায়িত, কিন্তু ওনারা আবার সংযুক্ত ওয়ার্ডারে ঢাকা বা বিভিন্ন জায়গায় কাজ করছেন, বড় বড় হসপিটালগুলোতে। ওনারা অনেকে ট্রেনিং পোস্টে আছে, অনেকে আবার নন ট্রেনিং। এই জন্য পোস্টগুলো আমাদের খালি দেখাচ্ছে না, আমরা নতুন কোনো ডাক্তারও পাচ্ছি না, এবং এক্সিস্টিং যে কজন ডাক্তার আছেন তারাই রোটেশনের মাধ্যমে কেউ কোনোভাবে আর কি স্বাস্থ্যসেবাটা চালায় যাচ্ছে। রাজবাড়ী সদর হাসপাতাল সহ গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এসব সেবা কেন্দ্রে জেলার 5 উপজেলার 14 লাখের বেশি মানুষ চিকিৎসা নিতে আসে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। টাঙ্গাইলের ভুয়াপুরে সড়ক ও জনপথ বিভাগের জায়গা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে 2 সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি আদান প্রদানও হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে, জায়গাটি তাতে সীমানায় পড়ায় সেখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টাঙ্গাইলের ভুয়াপুর বাস স্ট্যান্ড এলাকা বছরের পর বছর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে নভেম্বরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। ফুটপাত দখল মুক্তের পর স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে সেখানে নতুন করে টিন শেড দোকান নির্মাণ করে পৌরসভা কর্তৃপক্ষ। পরবর্তীতে স্থানীয় কয়েকজনকে দোকানে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়া হয়। চলছে বরাদ্দের প্রক্রিয়াও। এখন ডিট হয় না, কিন্তু পৌরসভা থেকে একটা বলছে যে আপনারা পৌরসভা যা দিবেন আপনি মাসে একটা ভাড়া ধরো, 500 টাকা ভাড়া ধরা হয়েছে, পৌরসভা ঠিক মানে নিব। এটা ফাইনাল হয় নাই, হিসাব পাতি হয় না। এটা বলে যে হিসাব করে এরা কত টাকা খরচ হয়েছে, এই খরচটা আমাদের দল। এখানে জায়গা ছিল, মানে অস্থায়ীভাবে কিছু দোকান পাচ্ছিল, তাদেরকে সরাই দিয়ে হেরা আমাদেরকে মাটি ভরাট করে হেরা আমাদের আমরা এখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা সিএনজিগুলা। দোকান বরাদ্দের বিষয়টি নজরে আসলে স্থানটি মালিকানাধীন দাবি করে টিনশেড স্থাপনা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে চিঠি দেয় সড়ক বিভাগ। এরপরই জায়গাটি পৌরবাসীর উন্নয়নে ব্যবহারের অনুমতি চেয়ে সড়ক বিভাগকে চিঠি দেয় পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসক জানায়, বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে টাকা নিলে যেটা হবে, তাদেরকে আমার কাগজ করে দিতে হবে। কাগজ করে দিলে
তারা একটা আসলে মালিকানা দাবি করবে পরবর্তীতে। এই কারণে আমরা পৌরসভা থেকে একটা প্রকল্প নিয়েছি। উন্নয়ন কাজটা যতটুকু করতে চেয়েছে পুনর্বাসন, এটা হচ্ছে পৌরবাসীর জন্যই করতে চেয়েছে। এদিকে সড়ক বিভাগের দাবি, জায়গাটি তাদের সীমানার মধ্যে পড়ায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে স্থানটিতে অবৈধ উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানিয়েছে দফতরটির কর্মকর্তা। এরকম কোনো স্থাপনা আসলে অবৈধ স্থাপনা হিসেবে বিবেচিত হবে এবং আমরা ইতিমধ্যে ওই স্থাপনা সহ আরো বাজারের অনেক স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছি জেলা প্রশাসনের কাছে। যখন আমরা ওইভাবে ম্যাজিস্ট্রেট পাবো সেই স্থাপনাগুলো অপসারণের ব্যবস্থা নেব। তবে ভুক্তভোগী ব্যবসায়ীরা চান মানবিক দিক বিবেচনা করে সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা করবে আগামী শুদ্ধতা প্রতিপাদ্যে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। ভালো নেই সাভারের গোলাপ চাষিরা। আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই কমছে গোলাপ বাগান। মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। সেচ সংকট সহ নানা কারণেও কমছে উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ। বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য। নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ। সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন। সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ। প্রতি মৌসুমে আয় আসে প্রায় 100 কোটি টাকা। তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা। দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি। 10-15 বছর মানে বাগানের অবস্থা এরকম হয়নি, কারণ এবার বাগানে ফুল নাই। এবার পানির একটা সমস্যা গেছে আমাদের যে সরকারি যেখানে মোটরটা আছে বড়, এটা নষ্ট হয়ে থাকে 15 দিন 20 দিন 1 মাস ঠিক করা হয় না। এই দিনে ফুল থাকে আপনার 2-3 টাকা পিস, আর এখন ফুলের দাম মনে করেন যে 10 টাকা 15 টাকা। ফুল নাই। মানুষ আয়া কইতাছে মামা ফুল খাত বেশি কোন ফুল খাত তো বেশি হয় নাই আসিল। আমার তো এটা বেচা কিনা মালিকরা বেচা কিনা করে আসছে, এই জন্য ওই কোম্পানি নিয়ে কাটতে আসছে। রিস্কিত জমি যেগুলো ওগুলো মনে করেন বিক্রি করতেছে। কোম্পানি ঢুকলে মনে করেন জানি আপনি কমেন্ট ওই জায়গাতে আপনার সবকিছু কিনা বেচা কিনা হয়ে যায়। গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও। গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা। এক্সপেকটেশন ছিল অনেক বেশি যে অনেক মানে সতেজ এবং অনেক বেশি গোলাপ দেখতে পারবো, কিন্তু আসার পর দেখতেছে খুবই কম বাগান, আর বাগান থাকলেও দেখা গেছে যে গাছে গোলাপ নাই। যা দেখছি আশেপাশে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মাস পরে এইটাও হারিয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা। নগরায়ন এবং হাউজিংয়ের বাড়িঘর তোলার কারণে, অবকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে। এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যেন তারা নির্বিঘ্নে সার কীটনাশক এর নিরবিচ্ছিন্ন সরবরাহ পায়। এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে। সাভারের বিরুলিয়াতে একসময় 200 হেক্টর জমিতে গোলাপ চাষ হলেও এখন কমে তা দাঁড়িয়েছে 110 হেক্টরে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার।